আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলে মেধা ও অসচ্ছল কোটায় পড়তে গেলে তোমার কত টাকা খরচ যাবে। হ্যাঁ, মোট এমবিবিএস কমপ্লিট করতে এমনকি প্রত্যেক মাসে তোমরা দেখো যে এই মেধা অসচ্ছল কোটায় ভর্তি ফি কত টাকা। ভর্তি হচ্ছে তোমার 10,000 থেকে নিয়ে 20,000 টাকার মতো। তার মানে সরকারি মেডিকেলে ভর্তি ফি যত টাকা, প্রাইভেট মেডিকেলে মেধা অসচ্ছল কোটায় ভর্তি ফি তত টাকায়। তো এটা 10 থেকে 20,000 টাকার মতো থাকে রেঞ্জটা, বুঝতে পারছো। তারপরে সে আর প্রাইভেট মেডিকেলে সে জেনারেল কোটায় ভর্তি ফি হচ্ছে তোমার 19,44,000 টাকা। কিন্তু একটা যে প্রশ্ন যে টিউশন ফি কত টাকা, টিউশন ফি হচ্ছে মাত্র 250 টাকা, মানে মাসে তোমার 250 টাকা করে দিতে হবে। আর জেনারেল কোটা প্রাইভেট মেডিকেলে এই টিউশন ফিটা হচ্ছে 10,000 টাকা। হ্যাঁ, তারপরে থাকা প্লাস খাওয়া। দেখো এখানে তুমি প্রাইভেট মেডিকেলে পড়তে মেধা অসচ্ছল কোটায় যখন ভর্তি হবে তোমার হোস্টেলে থাকতে হবে, খেতে হবে হোস্টেলে, অথবা তোমার হোস্টেলে না থাকলে তোমার বাইরে তুমি নিজে বাসা নিয়ে থাকতে হবে। এই দুইটাই তো পথ। তো থাকা ধরো 3 থেকে 5,000 টাকা, আর খাবার ধরো 4 থেকে 5,000 টাকা। মাসে তোমার 10,000 টাকা খরচ যাবেই যাবে। তোমার আত খরচ সহ থাকা খাওয়ায় মাসে 10,000 টাকা তোমার প্রাইভেট মেডিকেলে মেধা অসচ্ছল কোটায় যাবে। তার মানে তোমার এখানে আমরা দেখতেছি যে টিউশন ফি যদি 250 টাকা হয় তাহলে তোমার 5 বছরে যাবে হচ্ছে তোমার 15,000 টাকার মতো। আর থাকার খাওয়া হচ্ছে মাসে যদি 10,000 টাকা করে যায় তাহলে এটা হবে প্রায় 6 লক্ষ টাকার মতো 5 বছরে। দেখো যারা সরকারি মেডিকেলে পড়ে ওদের কিন্তু থাকাটা হয়তো একটু কম অথবা থাকাটা ফ্রি, কিন্তু খাবার এই 3 থেকে 5,000 টাকায়, ওদেরও তো প্রায় 3-4 লক্ষ টাকা লাগতেছে শুধু খাবার টাকায় 5 বছরে। তুমি ন্যাশনাল ভার্সিটিতে পড়লো অথবা পাবলিক ভার্সিটিতে পড়লো, তো যে কোনো জায়গায় পড়ো না কেন খাবার টাকা তোমার দিতে হবেই। এটা সবাই জায়গায় সেম। তো মেধা অসচ্ছল কোটায় খাবার টাকা মোটামুটি খাবার থাকা মোটামুটি এই রেঞ্জে যাবে। তারপর প্রফ এক্সাম আছে 5 বছর, 4টা প্রফে তোমার ধরো 50,000 টাকার মতো যেতে পারে, 40 থেকে 50,000 টাকা, ধরো 50,000 টাকা তোমার পরীক্ষায় চলে যাবে। আর ফার্স্ট ইয়ারে ওঠার পরে তোমার কিছু বই খাতা কিনতে হবে। আর হ্যাঁ, আমি 5 বছরের বই খাতা আরও যাবে ধরো 50,000 টাকা ধরে রাখো। বই খাতা, আনুষঙ্গিক বিষয় খাতা টাতা, গাইডমেট সব মিলে। আর হচ্ছে তোমার তার মানে প্রফ আর বইয়ে 1 লক্ষ টাকা। আর হচ্ছে তোমার ভর্তি ফিসে 10,000 টাকা, টিউশন ফি 5 বছরে 15,000 টাকা। আর হচ্ছে তোমার প্রত্যেক মাসে 10,000 টাকা করে হলে 5 বছর 6 লক্ষ টাকা। আর হচ্ছে তোমার এবার থাকার খাওয়া তুমি যত কমাইতে পারো, বুঝছো না, এটা তোমার কাছে তুমি কিভাবে খরচ করতেছো অথবা কীভাবে থাকতেছো এটা তোমার উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে আরেকটা যে খরচ এমবিবিএস সম্পূর্ণ করতে মোট, তাহলে তোমার মোটামুটি 7 থেকে 8 লক্ষ টাকায় তোমার কমপ্লিট হয়ে যাবে প্রাইভেট মেডিকেলে মেধা অসচ্ছল কোটায়, বুঝছো। একদম কিন্তু ফ্রি বলতে তোমাদের থাকার খাবার খরচটা দিতে হবে, বুঝছো না। আর সরকারি মেডিকেলে কিন্তু এই টাকাটাই লাগে। 5 বছর তোমার 6-7 লাখ টাকার মতো চলে যা, বুঝছো, খাবার টাকায় আত খরচে। তারপরে সে বই খাতায় প্রফ সরকারি মেডিকেলে এই টাকাটা চলে যা। তাহলে তোমার মেধা অসচ্ছল কোটায় বনাম জেনারেল কোটায় যদি এখন পার্থক্য করি, জেনারেল কোটায় তোমার খরচটা যাইতেছে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা। আর মেধা অসচ্ছল কোটায় তোমার খরচটা যাইতেছে মাত্র 6 থেকে 8 লক্ষ টাকার মধ্যে রেঞ্জটা হয়ে যায়, বুঝতে পারছো। আর তাহলে সরকারি মেডিকেলের সাথে পার্থক্য করি, মেধা অসচ্ছল কোটার সরকারি মেডিকেলের সাথে হুবহুব সেম, বুঝতে পারছো। হ্যাঁ, আর অনেক মেডিকেলে তোমার কাছ থেকে ইন্টারনেট টাকা যদি দাবি করে তাহলে এটা দিতে হবে। তবে ইন্টারনেট টাকা দাবি না করাটা বেস্ট করি। অনেক মেডিকেলে এই টাকাটা চা, বুঝছো। অসচ্ছল মেধা কোটা এমনিতে ফ্রিতে ভর্তি হচ্ছে, তারপর ওদেরকে অনেক সুযোগ করে। আর আনুষঙ্গিক কোনো খরচ নাই, বুঝছো। ধরো যদি বলে যে এটা চার্জ ওটা চার্জ, এগুলো কিন্তু নাই, বুঝছো। এগুলো করলে বিএমডিসি স্বাস্থ্য থেকে অবগত করবা। অন্য আদার্স কোনো চার্জ যদি বেশি মোটা অঙ্কের টাকা যদি ধরে, আনুষঙ্গিক খরচ বলতে প্রোগ্রাম হলে তো সামথিং যেটা তোমার দিতে হবে। অটোপসির সময় তোমার 10,000 টাকা দিতে হবে, 10 থেকে 15,000 টাকা। তারপরে কমিউনিটি মেডিসিনের ট্যুরের সময় ওইগুলোতে একাডেমিক খরচ ওইটা যাবে সব মেডিকেলেই। তো এই মোট প্রাইভেট মেডিকেলে মেধা অসচ্ছল কোটায় পড়লে তোমার 7-8 লাখ টাকায় মোটমাট 5 বছরে চলে যাবে। আর 5 বছর তুমি যে কোনো সাবজেক্টে যে কোনো ন্যাশনাল ভার্সিটি পড়লে তোমার 10 লক্ষ টাকার মতো চলে যা, বুঝতে পারছো। তো এটা আমার কিছু না, একদম ফ্রিতে। এখানে ভর্তি টাকা লাগতেছে না, টিউশন ফি 250 টাকা, আর যেখানে প্রাইভেট মেডিকেলে দেখতেছে 10,000 টাকা লাগতেছে। একদম মোটামুটি এটা যারা মেধা কোটায় চান্স পাবো ওদের কিন্তু মোটামুটি এক প্রকার ফ্রিতে পড়তে পারবা। আর মাসিক যে টিউশন ফিটা এটা আসলে এই মাসিক যে থাকা খাওয়া খরচ এটা 10,000 টাকা। এটা তোমার কাছে ডিপেন্ড করে তুমি কীরকম খরচ করতেছো, কীরকম খাচ্ছ, কীভাবে থাকতেছো, এটা তোমার উপর অনেকটা নির্ভরশীল। টাকার অনেক সময় 5-6 লক্ষ টাকার মধ্যে আনা যায়, 4-5 লক্ষ টাকার মধ্যে আনা যায়, তুমি তোমার যদি একটু হিসাব করে খরচ করো। আর টিউশনি করলে প্রাইভেট পড়াইলে
তখন তো তুমি থাকা খাওয়া খরচ নিজেই জোগাড় করতে পারলা, তখন তোমার এক প্রকার ফ্রিতে পড়তেছে, বুঝছো না? তো এই ছিল প্রাইভেট মেডিকেলের মেধা অসচ্ছল কোটায় ভর্তির সম্পর্কে বিস্তৃত আমি যতটুকু মানে আইডিয়া দেওয়ার তোমাদেরকে দিতে পারছি। যাদের চান্স হবে অবশ্যই আমাকে জানাবা, আর যাদের ভাইভাতে নাম আসবে অবশ্যই নাম জানাবা, কোন মেডিকেলে আসছে, কতটা মেডিকেলে আসছে, পরামর্শ দেওয়ার চেষ্টা করবো কীভাবে কাগজপত্রগুলি তৈরি করবা। পরবর্তীতে প্রাইভেট মেডিকেলের মেধা অসচ্ছল কোটায় কী কী কাগজ তোমার জমা দিতে হবে, কী কী লাগবে, ওইটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করবো। আর আমি সম্ভবত কালকে নরসিংদী যেতে পারি, বাসা যেতে পারি, যেহেতু রমজান আসতেছে। আমি আমার মানে বাবাকে বাজার টাজার করে দেওয়ার জন্য যাবো। আপনারা জানেন যে আমার মা কিন্তু ইন্তেকাল করেছে, ক্যান্সার স্টোমাক অ্যাডেনোকার্সিনোমা হয়েছিল 2023 সালে 5ই ডিসেম্বর কিন্তু আমার মা ইন্তেকাল করেছে। হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ছিল। আমি নিজে অনেক মাকে নিয়ে করেছি, মোটামুটি যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার, কেমোথেরাপি 2টা দেওয়ার পরে মা ইন্তেকাল করেছিল। তো আসলে আমার মা অনেক ভালো মানুষ ছিল, আসলে জগতে এমন ভালো মানুষ পাওয়া মুশকিল, মানে জগতের সব মারাই ভালো, কিন্তু আমার মা আসলে অনেক ভালো ছিল, বুঝতে পারছো, যেটা বলার ভাষা নাই। তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করো, আমাকে আল্লাহ তাআলা জীবনের সমস্ত যত ভুল ত্রুটি আছে সব ক্ষমা করে দেখ। আপনারা দোয়া করবেন, আমার যারা অভিভাবক দেখতেছেন, স্টুডেন্ট দেখতেছেন, অবশ্যই আমার মায়ের জন্য দোয়া করবেন। আর এই যে আমি ভিডিও তৈরি করি, এই যে পরামর্শ দিই ফ্রিতে, এত শ্রম, এত সময় নষ্ট করি তোমাদেরকে একটা পরামর্শ দেওয়ার, তোমাদের হাজার হাজার স্টুডেন্টদের উপকার হচ্ছে কিসের জন্য? মানে ওই আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল আসাদুল্লাহ টিভি, যেটা তোমরা কি ভাবতেছো যে আমি এখান থেকে ইনকাম করি? আমি আজকে 7 বছর যাবৎ ইউটিউবিং করি। 2018 সালের মানে 19শে ফেব্রুয়ারি কিন্তু আমি এই চ্যানেলটা ক্রিয়েট করি। আজকে দীর্ঘ প্রায় 7 বছর, মানে 7 বছর 7 দিন হয়েছে আজকে আমার এই চ্যানেলের, 7 বছর 8 দিন হয়েছে। তো আউটও কিন্তু আমি মনিটাইজেশন অন করিনি, অ্যাডসেন্সের যে ইনকাম আছে এগুলো কিন্তু অন করিনি, বুঝছো? প্রথম থেকে আমার ক্রাইটেরিয়া সব কিন্তু মনিটাইজেশন ইনকামের যে ক্রাইটেরিয়া সব পূরণ হয়ে গেছিলো প্রথমেই, কিন্তু আমি চালু করিনি। এটা আমি হারাম টাকা মনে করি, হালাল টাকা না এটা। এখানে যে অ্যাড শু করে, এটার মধ্যে মিউজিক থাকে, বেগানা নারী থাকে, এটা সম্পূর্ণ মিউজিক, কানের গুণা, কবিরা গুণা, এই বেগানা নারী দেখা, চুকের জিনা। তো এগুলি কিন্তু একটা পাপ কিন্তু আমার আমলনামায় নষ্ট মানে যুক্ত হবে, বুঝছো? ওই জিনিসটা লক্ষ্য করে আলেম ওলামাদের মতে, কারণ আমি কিন্তু মনিটাইজেশনও অন করিনি, বুঝছো? আজও পর্যন্ত ইনশাল্লাহ করবো না, বুঝছো? আল্লাহ তাআলা রিজিক যা দিয়েছে তাতে ইনশাল্লাহ সন্তুষ্ট। দুনিয়াতে যে পাঠিয়েছে অবশ্যই আমার রিজিক নির্ধারণ করে পাঠিয়েছে, ওইটার উপরে করি। আর হালালভাবে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেটা দেবে এটাতে সন্তুষ্ট। তো বুক বিলাসিতের স্বপ্ন দেখি না। তো এই যে আমি যে তোমাদেরকে সেবা দিচ্ছি, এসব পরামর্শ দিচ্ছি, এগুলি সম্পূর্ণ সব কিছু আমার মায়ের সদগায়ে জারিয়া হিসেবে কিন্তু এগুলি যেহেতু একটা সওয়াব যাতে আমার মায়ের কবরের অংশ মানে যুক্ত হয়, এটার উদ্দেশ্য আমি করতেছি, বুঝতে পারছো? কোনো ইনকাম করি না, আমার পেজ থেকে ইনকাম করি না, ইউটিউব চ্যানেল থেকেও ইনকাম করি না, ওয়েবসাইট থেকেও ইনকাম করি না ইনশাল্লাহ। তো হ্যাঁ, আমি কনসালটেন্ট, আমি একজন কনসালটেন্সি আছে লাইসেন্সধারী, বাংলা সরকার কর্তৃক আমি যে ডক্টর কনসালটেন্সি এটা করি, বিজনেস করি। তো এটা হালাল, মানে বাইরে রেস্টুরেন্ট, ফরেন রেস্টুরেন্ট নিয়ে কাজ করি। বাংলাদেশে চান্স হবে না, বাইরে দেশে পাঠাই। যারা বাইরে থেকে বাংলাদেশ আসবে ওদের এক্ষেত্রে নিয়ে ভর্তি করানোর বিষয়ে কাজ করায়। আর বাংলাদেশে তোমরা যারা আছো ওদেরকেও তো পর্যাপ্ত পরিমাণে হেল্প করতেছি, পরামর্শ দিয়ে কীভাবে কী করলে তোমার চান্স হবে, মেধা অসচ্ছল কোটায়, জেনারেল কোটায় কীভাবে তুমি ভর্তি হতে পারো। অনেক হাজার অলরেডি প্রায় এত 500 বলছে, এখন প্রায় 1000 মতো স্টুডেন্ট কিন্তু মোটামুটি অভিভাবক, মা বাবা সবাই কিন্তু মোটামুটি শুধু ফোন দিয়েছে, মেসেজ করেছে। এ পর্যন্ত প্রায় 1000 স্টুডেন্ট। আমি যেভাবে বলছি, আমি যা বলছি তারা তাই মানতে মানে ওইভাবেই তারা মানতেছে। হ্যাঁ, তো এই যে একটা পরামর্শ, কনসালটেন্ট মানে তো পরামর্শদাতা। ইনশাল্লাহ নিজেকে একজন ভালো কনসালটেন্ট মনে করি। তো এভাবে ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত পরামর্শ দিয়ে যাবো ইনশাল্লাহ। অনেক কনসালটেন্সের কাছে পরামর্শ দেওয়ার জন্য কিন্তু তোমার কনসালটেন্সি ফি ধরে, বুঝতে পারছো? কাজ পরের বিষয়, কিন্তু পরামর্শ নিবে, পরামর্শের মধ্যে ফি ধরে, বুঝতে পারছো? আমি দেশের মানুষের জন্য, আমার দ্বারা যদি একজনের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হয়, সে যে মানব সেবা করবে সেটা একটা সোয়াব আমার আমলনামায় যুক্ত হবে। এমনকি সেই সোয়াবটা আমি আমার মায়ের মানে জন্য, আমি সদগাদারের জন্য উৎসর্গ নিয়ত হিসাবে কিন্তু কাজ করতে যাচ্ছি ইউটিউবে। কিন্তু শুধু এটা না, আমি কিন্তু ইউটিউবে প্রায় 2000 কন্টেন্ট দিয়েছি। এগুলো কোনোটা কিন্তু ইনকামের উদ্দেশ্য দিন, ইনকাম করলে কিন্তু আমি আগে থেকে করতে পারতাম। এগুলো আমার হারাম মনে করি নিজেকে। একসময় আমি মরে গেলে এই যে চ্যানেলে অ্যাড শো হবে, তুমি দেখার পরে তোমার একটা গুণা হলো, চোখের গুণা, বেগানা নারী দেখলা, চোখের জিনা, একটা মিউজিক যে শুনলা, কানের জিনা হয়ে গেল, কবর থেকে আমার গুণাগুলি যেতে থাকবে। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? তখন তো আর চ্যানেলের নিয়ন্ত্রণ কারো হাতে থাকবে না, আজীবনে চ্যানেল ইনশাল্লাহ থেকে যাবে। তখন এই উদ্দেশ্য করে আমি কিন্তু মনিটাইজেশন অন করিনি, বুঝতে পারছো? এই যে বিগত 1 মাস যাবে হাজার লাখ মানে ভিউ হয়েছে, আমার ওয়াচ টাইম সব অনেক হয়েছে। এগুলো এখন আবেদন করলেও হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু আমার সব নিয়ত নাই ইনশাল্লাহ।
তো এবার পরামর্শ দেওয়ার চেষ্টা করি, তোমরা দোয়া করবা আমার জন্য, আমার মায়ের জন্য বিশেষ করে দোয়া করবা। আর আমার স্বপ্ন যেন ইনশাল্লাহ পূরণ হয়, আমার যে টার্গেট আছে, যে স্বপ্ন আছে, যে লক্ষ্য আছে ইনশাল্লাহ। আর আমার মা আসলে অনেক ভালো একজন মানে মহিলা ছিল, একজন মা ছিল, অনেক ভালো জ্ঞানী লোক ছিল, শিক্ষিত, এমনকি আসলে যেটা বলা ভাষা না, আমলদার, দিনদার, পরেজগার, পর্দাশীল একজন মহিলা ছিল। তো আমার মা আসলে জীবনে মায়ের কাছ থেকে যা দোয়া চাইছে সবগুলি ইনশাল্লাহ কবুল হয়েছে। একটা দোয়া শুধু বাকি আছে, ওইটার জন্য পরিশ্রম করে যাচ্ছি, ভবিষ্যতে ইনশাল্লাহ হবে, ওইটা স্বপ্ন পূরণ হবে। বাংলাদেশের লাখো লাখো কোটি মানুষের ইনশাল্লাহ মানে মানে হেল্প হবে, এমনকি ওরা মানে প্রকৃতপক্ষে মানব সেবাটা হবে, পৃথিবীবাসীর ইনশাল্লাহ মানব সেবা হবে। তো ওইটা নিয়ে ইনশাল্লাহ দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। ডাক্তারি পেশা তো আছে, আর একটা আমার বিশাল বড় একটা টার্গেট প্ল্যান আছে, ওইটা ইনশাল্লাহ মায়ের কাছে শেয়ার করেছি। মৃত্যুর আগ পর্যন্ত মাও কান্না করে দোয়া দিয়েছে ইনশাল্লাহ, সেটার জন্য কবুল হয়। এটা আর কারোর সাথে শেয়ার করিনি আমি ইনশাল্লাহ, সেটার জন্য আপনারা মানে দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া করি যেন মনের সে আশাটা পূরণ করে। এখন থেকে আমি যে লেভেলে পরিশ্রম করি এটা আসলে বলার ভাষা নাই। এই যে কনসালটেন্সি নিয়ে মানে বিজনেস বিষয়ে অনেক পরিশ্রম করি, আসলে সব প্রকৃতপক্ষে প্রচুর পরিশ্রম করি আমি। প্রচুর লেখাপড়ার টপিক তো আলাদা জিনিস, আর এখন থেকে যে স্বপ্ন পূরণ অথবা ইনকাম অথবা বিজনেসের যে একটা দ্বারা আমার মহৎ একটা উদ্দেশ্য, একটা মানব সেবার একটা করার প্ল্যান, ওইগুলো ইনশাল্লাহ এখন থেকে শুরু করতেছি। আজ থেকে 2040 সালও যেন আমি আমার স্বপ্নটাকে হাতের মধ্যে পাই ইনশাল্লাহ, সেটার জন্য পরিশ্রম করে যাচ্ছি আজ থেকে 15 বছর আগ থেকে। বুঝতে পারছো তো? দাও তো এই ছিল মেধা ও সচ্চর কোটা নিয়ে। পরে আরও ইনশাল্লাহ কন্টেন্ট দিব, কীভাবে মেধা ও সচ্চর কোটায় তোমার কাগজপত্র জমা দিতে হবে, আরও কী করতে হবে, সব কিছু A to Z। MBBS অ্যাডমিশনে ভর্তি হওয়ার পরও তোমার আমার চ্যানেল থেকে সব ফায়দা পাবা, সব সুযোগ সুবিধা পাবা, ক্লাসগুলো নিব ইনশাল্লাহ, ওকে ভালো পরামর্শ দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।